অনেক অনেক দিন আগের কথা। একদিন খুব সুন্দর সকালবেলায় তিনজন আদিম মানুষ গুহাতে আলোচনায় বসেছে। তাদের নাম ধরা যাক বিল্টু, পল্টু আর লালটু। তারা বলছে, কি খাওয়া যায় আজকে, খাবার দাবারের কি হবে। এদের তখন খাবার বলতে আমরা জানি শিকারে যেতে হবে। এদিকে বিল্টুর ইচ্ছে করছে না যেতে। বিল্টু একটু চালাক। সে পল্টুকে বলছে, তুই না লালটুকে নিয়ে এই বর্ষাগুলো নিয়ে চলে যা, বাইরে দেখ অনেক জীবজন্তু ঘুরে বেড়াচ্ছে, তুই বর্ষা ছুঁড়ে ছুঁড়ে মারবি, তাদের শিকার হবে, লালটু গুহায় এনে সেগুলোকে রেখে যাবে। গুহায় আমি থাকবো, একজন তো থাকা দরকার যে দায়িত্ব নিয়ে এগুলোকে গুনবে। না হলে ধর আমরা শিকার করে রেখে গেলাম, একটা বাঘ বা সিংহ এসে সে যদি নিয়ে চলে যায়, তাহলে সবটাই পণ্ডশ্রম। তখন এরাও বুঝলো না, সত্যিই তো ওর খুব দরকারি কাজ। তাহলে পল্টু আর লালটু বেরিয়ে পড়লো, হাতে বর্ষা। ওরা বেরিয়েই দেখলো হরিণ ঘুরে বেড়াচ্ছে। দেখতেই আমাদের পল্টু ছুঁড়ে মারলো বর্ষা এবং এই কটা হরিণ মারা পড়লো। আরও কয়েকটা পালিয়ে গেল, কিছু হরিণ চলে গেল পাথরের আড়ালে। পল্টু এবারে এইগুলোকে নিয়ে বলল, লালটু তুই গুহায় রেখে আয়, ওখানে বিল্টু আমাদের জন্য অপেক্ষা করছে, ও হিসেব রাখবে। বিল্টুর কাছে যখন এইগুলো গেল, বিল্টু কিভাবে গুনবে এইটা আমাদের চিন্তা করতে হবে প্রথমে। আমরা সবথেকে সহজলভ্য উপায় যেটা জানি গোনার জন্য, হাত। বিল্টু গুনবে 1, 2, 3টে, মোট 3টে হরিণ আমার গুহায় এসছে। ঠিক আছে, খুশি সবাই। এবারে যদি সেই দিনটা ওদের জন্য খুব শুভ হয়, আরও অনেক অনেক শিকার জোটে, তখন ওরা সেই উদ্দেশ্যে আবার এই পাথরটার পেছনে চলে গেল খুঁজতে। গিয়ে তো ওরা অবাক, দেখছে এত এত রাশি রাশি হরিণ ঘুরে বেড়াচ্ছে। এইবারে বিল্টুর কাছ থেকে লালটুও কিছুটা গোনাগুনতি শিখে গেছিল। ও দেখছে এখানে কতগুলো আছে হরিণ, গুনে গুনে দেখলো 1, 2, 3, 4, 5, আবার অন্য হাত নিতে হলো 6, 7, 8, 9, 10, মোট 10টা। এরপরে তো আমার হাতের আঙুল শেষ, এবারে কি করে গুনবো? এবার তো পায়ের আঙুলে যেতে হয়। যদি এরপরে আরেকটা হরিণ চলে আসে, আমার তো গোনার উপায় নেই। তখন এরা ভাবতে বসলো, অন্য কোনোভাবে কি গোনা যায়। এইখান থেকে আমাদের গোনার যাত্রা শুরু। এইভাবে আমরা তখন কি করলাম, যখন একটা করে শিকার আসছে একটা করে দাগ দিয়ে তার হিসেব রাখছি। তাই আমি যদি দেখি কোথাও এরকম 4টে দাগ দেওয়া আছে, তার মানে 4টে জিনিস এনে রাখা হয়েছে, যেটাকে আমরা পরবর্তীকালে ট্যালি বলি। তাহলে এইভাবে যত খুশি আমি হিসেব রাখতে পারি। এখানে আমার লিমিটেশন নেই যে 10টা শেষ হয়ে গেলে আমার কি হবে। কিন্তু এই মেথডটা ভালো হলেও খুব ভালো না। কেন? কারণ আমি যদি তোমাকে বলি এরকম অনেকগুলো দাগ কাটো, ধরা যাক 100টা দাগ কেটেছো, এটা লিখতে গেলে আমার ভুল হতে পারে। বা ধরা যাক এই যে আদিম মানুষটা হিসেব রাখছে, তার একটা ছোট্ট বাচ্চা আছে, সে খুব দুষ্টু, সে এসে এখানে আরও 2টো দাগ এক্সট্রা দিয়ে দিল, বা এখান থেকে 3টে দাগ মুছে দিল, তাহলে সব হিসেব গন্ডগোল হয়ে যাবে। তাহলে এটা যতই ভালো হোক, এটা খুব একটা ইজি টু হ্যান্ডেল মেথড নয়, তার মানে খুব সহজে আমরা ব্যবহার করতে পারছি না। তাহলে অন্য কোনো মেথড কি আমরা ব্যবহার করব? চিন্তায় পড়ে গেল সবাই। 2টো দেশ তারা এই সমস্যা সমাধান করার জন্য এগিয়ে এলো। একজন হচ্ছে ইজিপ্ট, একজন হচ্ছে আমাদের ভারত। ইজিপশিয়ানরা আমরা জানি খুব উন্নত, সেটা তাদের দেশের বিভিন্ন স্কাল্পচার দেখলে আমরা বুঝতে পারি। স্ফিংস আছে, পিরামিড আছে, তারা বরাবরই জিওমেট্রিতে এবং অন্যান্য দিকে খুব উন্নত। তারা ভাবলো, আচ্ছা আমরা যদি 1, 10, 100 এইগুলোর কিছু কিছু সিম্বল আলাদা করে লিখে রাখি, যেটা সবাই জানবো, তাহলেই তো হয়। আমরা সেইভাবে হিসেব রাখবো। কীরকম? তারা বলল, আমি 1কে লিখবো একটা দাগ দিয়ে,
10কে লিখবো ইউ দিয়ে। তোমার মনে তক্ষুনি প্রশ্ন আসবে, আচ্ছা 1-এর পরে সোজা 10, আমার যদি 3 লেখার দরকার হয় তখন কি করব? তখন তুমি 3 বার 1ই লিখবে। তাহলে তোমার অন্তত 9টার বাইরে সেই হিসেব চলে যাবে না। ওখানে যেরকম অগুন্তি দাগ কেটে যাচ্ছিলাম, এখানে 9টার পরেই আমি 10 নম্বর পেয়ে যাচ্ছি। কথাটা বুঝতে একটু অসুবিধে হলো, আমি বলছি। ধরা যাক তোমাকে যদি আমি বলি, আচ্ছা তোমার গুহাতে যদি 14টা শিকার থাকে, তুমি সেটাকে লিখবে কি করে? তুমি বলবে একটা আমি উল্টানো ইউ লিখব, এটার মানে 10টা, আর তারপরে 4টে দাগ দেব, তাহলেই 14টা বোঝাবে। আমি বললাম একদম ঠিক বলেছ। তাহলে এটাই সুন্দর রিপ্রেজেন্টেশন, এটা খুব একটা ডিফিকাল্টও না, অথচ আমি 14টা বুঝিয়ে ফেলতে পারলাম। তাহলে এটা 14র ইজিপশিয়ান রূপ। কিন্তু এটাতেও আবার একটু গন্ডগোল দেখা গেল। 10-এর পরে এলো 100, 100-র পরে এলো 1000, 1000-এর পরে 10,000। যত এগোতে থাকলো শেপগুলো কমপ্লিকেটেড হয়ে যেতে থাকলো। প্লাস হচ্ছে 10,000, 1 লাখ, 10 লাখ, 1 কোটি, 10 কোটি, যত যাবে তত নতুন নতুন শেপ আসতে থাকবে। তখন আমার গুলিয়ে যেতে পারে যে 10,000 কি ছিল, সেটা একটা আঙুল ছিল না ব্যাঙ ছিল, না মানুষ ছিল বোধহয়। তাহলে আমার সব কিছু গন্ডগোল হয়ে যাবে। এইটা তাহলে আগেরটার থেকে ভালো মেথড হলেও ফুল প্রুফ মেথড হলো না। তখন ময়দানে নামলাম আমরা বললাম এই 10টা চেহারা ছকে নাও, এদেরকে দেখে নাও, এদের দিয়ে আমরা বিশ্বজয় করব। 1 থেকে 9 আর তার সাথে একটা 0। এই 10টা যে চেহারা দেখছো, এদের দিয়েই যা সংখ্যা তুমি বলবে আমরা লিখতে পারবো। এই যে এটাকে বলা হলো 10টার সিস্টেম বা ডেসিমাল সিস্টেম, বাংলায় যাকে বলে দশমিক পদ্ধতি। তোমরা খেয়াল করে দেখো, আমরা ছোটবেলায় 1, 2, 3, 4 করে প্রথম সংখ্যা চিনতে শুরু করেছি। তার মানে 1, তার থেকে একটু বড় 2, তার থেকে একটু বড় 3, অর্থাৎ ছোট থেকে বড় এই অর্ডারে আমরা শিখি। 0 এটা 1-এর চেয়ে বড় না ছোট? সবাই জানো, ঠিক বলেছ, 0 1-এর চেয়ে ছোট। কিন্তু 0 তো আমরা অনেক পরে গিয়ে দেখেছি। 1-এর চেয়ে ছোট যখন, তাহলে তো 1-এর আগে আমার 0 জানা উচিত ছিল। আমাদের কেউ 0 আগে শেখায়নি কেন? ভেবেছি কখনো? এখন ভাববো। 0 শেখায়নি, তার কারণ হচ্ছে 0 বলে কিছু নেই, মানে 0 একটা শূন্য স্থান। এবারে একটা বাচ্চাকে তুমি যদি খালি জায়গা দেখিয়ে বলো এইটা 0, তার মাথায় কিছু রেজিস্টারই হবে না। তার থেকে তুমি যদি এইটা দেখিয়ে বলো এটা একটা পেন, এটা না দেখতে এরকম, খেয়াল রাখবে, বাচ্চাটা কিন্তু সহজে গ্রিপ করবে। সেই জন্য আমরা প্রথমে 1, 2 অর্থাৎ যেগুলো আমরা দেখতে পাই সেগুলোকে দেখেছিলাম। আমরা প্রথম 0-এর চেহারা দেখি 10-এ গিয়ে। আরেকটা কথা বলবার, শুধু 0 সে নিজে কোনো মান ডিনোট করে না। এই জন্য 0কে আমরা বলি ইনসিগনিফিক্যান্ট ডিজিট বা অতাৎপর্যপূর্ণ সংখ্যা। আর বাকিগুলো তারা নিজেরাই নিজেদের মানগুলোকে হ্যান্ডেল করতে পারে, তাই তাদেরকে বলে তাৎপর্যপূর্ণ বা সিগনিফিকেন্ট। এদের নিয়েই আমাদের সংসার। এবারে এই 1 থেকে 10 ব্যবহার করে আমরা
কিভাবে আমাদের সংখ্যাগুলোকে তৈরি করব এটা একটুখানি দেখে নিই। আমি জানি এটা একদম বাচ্চাদের মতো জিনিস, আমি ধরেই নিচ্ছি একদম গোড়া থেকে তোমরা অঙ্ক শিখছো, তাই একটু সময় দাও, খুব ভালো হবে। দেখো, আমরা যদি একটা এক্সপেরিমেন্ট করি, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার পিঠে একটা ব্যাগ আছে, তুমি এলে, তুমি বললে আপনার পিঠে যে ব্যাগ আছে তাতে না আমি একটা করে পেন রাখবো। আমি বললাম খুব ভালো কথা, কিন্তু আমি কি করে দেখব, আমি তো এই দিকে ঘুরে আছি। তুমি বললে আচ্ছা, আমি এখানে একটা করে পেন রাখবো যখন আপনার ব্যাগে, আপনার হাতে একটা করে লাল বল দেব, তাহলে আপনার হাতে যতগুলো লাল বল আপনি বুঝতে পারবেন আপনার ব্যাগে ততগুলো পেন আছে। আমি রাজি হলাম। তাহলে তোমরা আমাকে বলো, যদি আমার কাছে এরকম 6টা লাল বল থাকে তাহলে আমার ব্যাগে কটা পেন আছে? খুব সিম্পল, 6টা পেন আছে। তাহলে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 7টা থাকলে 7টা পেন আছে, 8টা থাকলে 8টা পেন আছে, 5টা থাকলে 5টা পেন আছে, 9টা থাকলে 9টা পেন আছে। এইবারে আমি তোমাকে একটা রেস্ট্রিকশন দিচ্ছি, লাল বল আমার কাছে 9টাই আছে। এবার 9টা পেন রাখা হয়ে গেছে, 9টা বল আমার হাতে, এবারে আর একটা পেন তোমার কাছে আছে, তুমি সেটা ব্যাগে রাখলে। আমি বললাম লাল বল, তুমি বললে নেই, বল তো ফুরিয়ে গেছে। বললাম যাব বাবা, তাহলে এবারে তো হিসেবে গন্ডগোল হয়ে যাবে। তখন তুমি আমাকে একটা আইডিয়া দিলে, আচ্ছা লাল বল শেষ তো কী হয়েছে, আমার কাছে আর একটা জিনিস আছে, একটা কমলা বল আছে, তাহলে তুমি ওই লাল বলগুলো আমাকে ফেরত দিয়ে দাও। একটা কমলা বল আমি তোমায় দিচ্ছি, সেই কমলা বল মানে হচ্ছে 10। আমি রাজি হলাম। তার মানে আমার হাতে যদি একটা কমলা বল থাকে, আমার পিঠে 10টা পেন আছে। আমি বললাম আচ্ছা, তাহলে যদি একটা কমলা বল তার সাথে 2টো লাল বল থাকে, তুমি বললে একটা কমলা বল মানে 10 আর 2টো লাল বল মানে 1 করে 2, তাহলে মোট 12টা পেন আছে। এইভাবে তাহলে আমার সংখ্যা তৈরি হচ্ছে। কমলা বলও ম্যাক্সিমাম 9টাই থাকতে পারে। তাহলে তুমি আমাকে বলো, লাল বল আর কমলা বল মিলিয়ে আমরা ম্যাক্সিমাম কত সংখ্যা পর্যন্ত গুনতে পারি? দেখি তো বলতে পারো কি না? ঠিক, একদম ঠিক বলেছ, 9 9, অর্থাৎ 9টা কমলা বল। 9টা কমলা বল মানে 9টা 10, তাহলে আমি তাকে লিখতে পারি 9 গুণ 10। বললে হ্যাঁ লেখা যায়। তাহলে 10-এর বল অর্থাৎ কমলা বল দিয়ে টোটাল 90 অবধি কাউন্ট করা যাবে। আর 9টা লাল বল, তার মানে 9টা 1, অর্থাৎ 9 গুণ 1, তাই দিয়ে 9 পর্যন্ত কাউন্ট করা যাবে। তাহলে টোটাল এদেরকে অ্যাড করলে বা যোগ করলে আমার হলো 99। তাহলে 2টো বল দিয়ে আমি ম্যাক্সিমাম 99 অবধি গুনতে পারবো, তাও তোমার পেন শেষ হয়নি। তুমি আজকে কল্পতরু, তুমি বলছো আর একটা পেন দেবো আপনাকে। যেই দিলে আমি বললাম আবার হিসেব তো গন্ডগোল হয়ে যাবে, আমার তো আর কমলা বলও নেই। তখন তুমি বললে ডোন্ট ওয়ারি, সবুজ বল তো আছে, সব ফেরত দিয়ে দিন। 9টা কমলা বল 9টা লাল বল আমাকে ফেরত দিয়ে দিন। আমি ফেরত দিয়ে দিলাম। তার বদলে তুমি আমায় একটা সবুজ বল দিলে। একটা সবুজ বল মানে 100। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে একটা সংখ্যা তাহলে গঠিত হয় কি করে। আমি যদি তোমাকে বলি 437, এই সংখ্যাটা আমরা ছোটোবেলা থেকে করে আসি একক, দশক, শতক, এইভাবে গুনে গুনে। এটার মানে আরেকবার আমরা একটু ঝালিয়ে নিই। আগে হচ্ছে শতক, 4টে শতক আছে, তার মানে 4টে 100 আছে, অর্থাৎ 4টে সবুজ বল আছে, তাহলে এখানে হবে 400। তারপরে থাকবে 3টে দশক, অর্থাৎ 3টে 10, 3 গুণ 10, যার অর্থ 30। তারপরে থাকবে 7টা একক, অর্থাৎ 7টা 1, তাহলে 7 × 1, 7 গুণ 1, 7। তাহলে সবাইকে যখন এক জায়গায় জড়ো করব, আমার এখান থেকে এই দিক থেকে আমরা শুরু করি, 7007, 303 আর 4, এইভাবে তৈরি হলো আমার 437। তাহলে আমার শতকের ঘরে যত আছে ততগুলো 100, দশকের ঘরে যতগুলো আছে ততগুলো 10,
এককের ঘরে যতগুলো আছে ততগুলো এক, এইভাবে সংখ্যা গঠিত হয়। তাহলে তোমরা আশা করি এখন খুব সুন্দরভাবে সংখ্যা গঠনটা পারবে। এইবারে আমি একটা মজার প্রশ্ন করি। আমি যদি বলি এখানে তাহলে কত করা আছে বলো তো, একটা নেট প্র্যাকটিস হয়ে যাক। তুমি বললে সবুজ বল আছে 9টা, তাহলে 9 ইন্টু 100 900। কমলা আছে 9টা, 9 ইন্টু 10 90। লাল আছে 9টা, 9 ইন্টু 1 9। তাহলে টোটাল 999 আছে এখানে। একদম ঠিক বলেছ। তাহলে প্রত্যেকে এই ব্যাপারটার সাথে এখন সড়গড় হয়ে গেছো, খুব সুন্দর। এইবারে আমি একটা অন্য জিনিস বলতে চাইছি। তুমি তো এরকম লিখছো 23 মানে 2 গুণ 10, অর্থাৎ দুটো 10 আছে, আর তার সাথে 3 গুণ 1। কিন্তু আমি যদি তোমায় বলি তোমার কাছে 2 অঙ্কের একটা সংখ্যা আছে যার এককের ঘরে আছে y আর দশকের ঘরে আছে x, তাহলে সংখ্যাটার চেহারা কেমন হবে? তুমি বললে এই যে এককের ঘরে 3 আর দশকের ঘরে 2 থাকলে আমরা তাদের পাশাপাশি বসিয়ে দিতাম, 23 তৈরি হয়ে যেত। তাহলে এখানেও আমি কি করতাম, সরি এখানে লিখে ফেলেছি, এখানে x হবে। তাহলে কি করব, এদেরকেও পাশাপাশি লিখে দেব x আর y। ঠিক এইবারে ব্যাপারটা হচ্ছে বীজগণিত আমাদেরকে আটকাবে। কেন আটকাবে? কারণ বীজগণিতের ভাষায় x আর y পাশাপাশি লিখে দেওয়ার অর্থ হচ্ছে x ইন্টু y। খুব সমস্যার জায়গা। তুমি কি 2 আর 3 পাশাপাশি লিখলে তার মানে 2 গুণ 3 বোঝাও? তুমি বললে না, 2 গুণ 3 তো 6 হয়, আমি তো 2 আর 3 পাশাপাশি বসিয়ে 23 বোঝাই। আমি বললাম কিন্তু এখানে x আর y পাশাপাশি বসলে x ইন্টু y বসবে, তোমার কিছু করার নেই। বললে আচ্ছা, তাহলে উপায় হচ্ছে বেসিক ফরম্যাটে ভেঙে লেখা। অর্থাৎ তোমাকে যদি কেউ বলে তোমার এককের ঘরে y আছে আর দশকের ঘরে x আছে, তাহলে সংখ্যাটা কত? তুমি বলবে xটা 10 আছে, তাহলে x ইন্টু 10, আর তার সাথে yটা 1 আছে, তাহলে y ইন্টু 1। এই হচ্ছে আমার সংখ্যা। আমি বললাম আচ্ছা, তাহলে x ইন্টু 10 করে কত হচ্ছে 10x, আর y ইন্টু 1 করে হচ্ছে y। তাহলে আমার নাম্বারটা আসলে দাঁড়াচ্ছে 10x প্লাস y। আশা করি আর কারো কোনো দ্বিধা রইল না। বুঝতে পেরেছ? গুড। তাহলে এবারে আমরা এর উপরে কিছু অঙ্ক করে নিই। আমাদের প্রথম প্রশ্ন, আ নাম্বার কনসিস্টস অফ 2 digits. The digit at the 10th place is twice that of the digit at the unit. If 18 is subtracted from the number, the digits are reversed. Find the number. একটা 2 অঙ্কের সংখ্যা আছে। তাহলে 2 অঙ্কের সংখ্যা, সেখানে দশক স্থানের অঙ্কটি এককের দ্বিগুণ। যদি সংখ্যাটা থেকে 18 বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সংখ্যার অঙ্কগুলো ঘুরে যায়, মানে দশকটা একক হয়ে যায়, এককটা দশক হয়ে যায়। তাহলে নাম্বারটা কত এইটা জানতে চেয়েছে। দেখো, এটা 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে করে ফেলা যায় শর্টকাটে, তাতে আমরা আসবো, কিন্তু ধীরে সুস্থে। এই অঙ্কটা আমরা একটুখানি ডিটেলে করি মেকানিজমটা বোঝার জন্য, তারপরে শর্টকাটে আমরা চলে আসব। ধরা যাক সংখ্যাটার এককের ঘরে আছে y আর দশকের ঘরে আছে x। তাহলে আমরা জানি সংখ্যাটা কত। তুমি বললে 10x প্লাস y। x আর y পাশাপাশি লিখে সংখ্যাটা কিন্তু হচ্ছে না, 10x প্লাস y। তুমি বললে হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে তো একটা কথা বলেছে। কি বলেছে? দশক স্থানের অঙ্কটি একক স্থানের অঙ্কের দ্বিগুণ। দশক স্থানে আছে x, তার মানে x হচ্ছে দ্বিগুণ অফ y, অর্থাৎ 2 ইন্টু y। বলে আচ্ছা, তাহলে এইটা আমার একটা রিলেশনশিপ।
আর কি জানি, আর বলল আমার আসল সংখ্যাটা থেকে যদি 18 বাদ দিয়ে দেওয়া হয় তাহলে দশকটা একক হয়ে যায়, এককটা দশক হয়ে যায়। অর্থাৎ তখন এইখানে এক্স চলে আসবে, এইখানে ওয়াই চলে আসবে। তখন সংখ্যাটা কি হবে? তখন তুমি বলবে 10y প্লাস এক্স হবে, কারণ 10টা ওয়াই আছে বা ওয়াইটা 10 আছে, কারণ ওয়াইটা 10 আছে। ঠিক আছে, তাহলে এই n1 কত ছিল আমার আগের নাম্বারটা? তুমি বললে ওই যে 10x প্লাস ওয়াই, তাহলে তার থেকে 18 বাদ দিয়ে আমার আসছে কত? 10y প্লাস এক্স। বললাম আচ্ছা বেশ, এখান থেকে এক্স আর ওয়াই বের করতে হবে। হ্যাঁ হবে, তাতে চিন্তার কিছু নেই। এখানে 10x, এখানে শুধু এক্স, এই এক্সটাকে এইদিকে নিয়ে এলাম, তাহলে 9x। এখানে প্লাস ওয়াই, এই 10yটা এদিকে চলে এলে y মাইনাস 10y অর্থাৎ মাইনাস 9y। তাহলে এই দিকটা ফাঁকা হয়ে গেল, এই 18কে ওই দিকে পাঠিয়ে দিলাম। তাহলে এখানে আমি যদি 9 কমন নিয়ে নিই, আমি কি পাবো? x মাইনাস ওয়াই, সেটা সমান সমান 18। তাহলে আমি করতে পারি x মাইনাস ওয়াই, সেটা সমান সমান কত হবে? তুমি বলবে 18 ভাগ 9, দ্যাট ইজ 2। বললাম আচ্ছা, এটা আবার আরেকটা রিলেশনশিপ, খুব ভালো। তাহলে আমি জানি x থেকে y বাদ দিলে থাকছে 2, আবার x নিজে 2y, সেটা আমি 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছি যে x নিজে 2y, তার মানে 2y থেকে y বাদ দিলেই 2 থাকছে, তার মানে y মানেই 2, শুধু y মানেই 2। তাহলে x আবার y এর দ্বিগুণ, তাহলে 2 ইন্টু 2 4। এইবারে যেই চেহারাগুলো দেখতে পাচ্ছি 2 আর 4, এবারে এদের পাশাপাশি বসিয়ে দিতে আপত্তি নেই। যতক্ষণ x ছিল পাশাপাশি বসতে আপত্তি ছিল। তাহলে এখন আমি কি জানি? আমার সংখ্যাটা x আর y পরপর ছিল, তাহলে x হচ্ছে আমার 4, y হচ্ছে 2, এইটা হচ্ছে আমার সংখ্যা। 42 হবে উত্তর। কেমন? এবারে মনে মনে অনেকে হাসছো যে এতক্ষণ ধরে স্যার কি করছেন, ইস এ তো 1 সেকেন্ডের অঙ্ক। একদম ঠিক বলেছ, 1 সেকেন্ডের অঙ্ক, কারণ আমরা এরপরে ব্যবহার করতে চলেছি আমাদের ব্রহ্মাস্ত্র 1। ব্রহ্মাস্ত্র হচ্ছে যেগুলো দিয়ে আমরা খুব কম সময়ে বড় বড় অঙ্ক করতে পারবো। তার মধ্যে 1 নম্বরে আমি রাখি অপশন টেস্টকে। এইটা যে আমাদের কত জায়গায় বাঁচাবে তোমরা কল্পনাও করতে পারবে না। ইনফ্যাক্ট আমি সাজেস্ট করব, তোমরা যদি পারো যে কোনো অঙ্ক প্রথমে অপশন টেস্ট দিয়েই মেলানোর চেষ্টা করো। এখানে যে অঙ্কটা বলেছে, একটা নাম্বারের 2টো অঙ্ক আছে, অর্থাৎ 2টো ডিজিট আছে, তার দশক স্থানের অঙ্কটি এককের স্থানের অঙ্কের দ্বিগুণ, এই কথাটাকে আমি যদি অ্যানালাইজ করি, এখানে অপশান 1-এ চলে আসি। এখানে দশকেরটা ছোট, এককেরটা বড়, এটা কি হতে পারে? তুমি বললে না, এককের ডাবল করে 10 আসবে। 2 নম্বরটা হতে পারে? হতে পারে, সব অপশান এখনো দেখিনি তাই বলতে পারছি না। 3 নম্বরটা হতে পারে? তুমি বললে না, এখানে তো দশকটা ছোট, এককটা বড়, এটাও হতে পারে না। 4 নম্বরটা বললে এককটা ছোট, দশকটা বড়, ঠিক আছে, কিন্তু এককের দুগুণ কি দশক? তুমি বললে 4 দুগুণে তো 8 হওয়ার কথা, এখানে আছে 6, তাহলে এটাও হবে না। অর্থাৎ আমার 42ই উত্তর। আর কিচ্ছু পড়ার দরকার নেই, অপশান থেকে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে আমাদের অঙ্ক হয়ে যাবে। আর এটা নিয়ে উত্তেজিত হওয়ারও কিছু নেই, কারণ আমাদের নেক্সট প্রশ্নে যেতে হবে। চলো, তাহলে এবারে আর আমরা ডিটেলড মেথডে যাব না, আমরা নেক্সট কোয়েশ্চেনটা অপশান টেস্টে করা যায় কিনা দেখব। A 3-digit number is such that the 10th digit is equal to the sum of the 100 and unit digits. আচ্ছা, তার মানে শতকের স্থানের অঙ্কটা একক আর দশক স্থানের অঙ্কের যোগফল। If the digits are reversed, যদি অঙ্কগুলোকে ঘুরিয়ে লেখা হয়, the number decreases by 198, তাহলে নাম্বারটার পরিমাণ 198 কমে যায়। তাহলে অরিজিনাল নাম্বার কত?
তাহলে আমি চলে আসি, শতকের ঘরে আছে 3, সেটা কি একক দশকের যোগফল? অপশান এতে হ্যাঁ। অপশান বিতে কি? তুমি বললে না শতকটা ছোট, তাহলে এটা হবে না। এখানে সি এরটাতেও হতে পারে, কারণ শতকটা একক আর দশকের যোগফল। ডি হবে না। তাহলে 1 সেকেন্ডে আমার দুটো অপশান কেটে বেরিয়ে গেল। এইবারে আমার চিন্তা হচ্ছে উত্তরটা কি এ হবে না সি হবে। এবারে তুমি বলো 321 এটাকে যদি ঘুরিয়ে লেখা হয় সেটা হয়ে যাবে 123। এদের গ্যাপ কত? তুমি বললে 8, 9, 1। এই তো পেয়েছি, প্রশ্নেও বলেছিল 198 এর গ্যাপ থাকবে। তাহলে আর আমার কিছু ভাবনা চিন্তারই দরকার নেই, 321 হবে আমার উত্তর। ঠিক আছে, এবারে খুশি তো? চলো নেক্সট। তুমি এখন পড়াশোনা করছো, তাই তুমি অ্যাসপিরেন্ট। এবারে পড়াশোনা করে তুমি ধরা যাক আর্মি অফিসার হলে বা আইপিএস হলে, তাহলে তোমার একটা নতুন পদ হলো, নতুন পরিচয় হলো। এখন ধরো তুমি পাড়ায় ছাত্র বা ছাত্রী হিসেবে পরিচিত। তোমার কথাবার্তা পাড়ার মিটিং বা ঘরে যে কোনো জায়গায় অতটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। কেন? কারণ তোমরা ছোট, এখনও হয়তো সেই লেভেলের জায়গায় যাওনি, এরকম একটা চিন্তাভাবনা আমাদের মনে কাজ করে। কিন্তু সেই তুমি যখনই একটা সামাজিক দিক থেকে উঁচু অবস্থানে চলে গেলে তোমার কথার দাম দুম করে বেড়ে গেল। দেখা গেল ক্লাবের মিটিংয়ে তোমায় দেখা হচ্ছে বা তোমার কথা শুনতে চাওয়া হচ্ছে, ঘরের মিটিংয়ে বলা হচ্ছে তোমার মতটা কি জানাও। তার মানে আমার মুখ একই আছে, আমার অবস্থানের জন্য আমার পরিচিতি পাল্টে যাচ্ছে। এইটা থেকে আমরা দুটো জিনিস জানবো, একটা হচ্ছে ফেস আর একটা হচ্ছে প্লেস। ফেস থেকে আসবে ফেস ভ্যালু আর প্লেস থেকে আসবে প্লেস ভ্যালু। ফেস ভ্যালু যাকে আমরা বাংলায় বলি প্রকৃত মান, সেটা কি? যে কোনো একটা সংখ্যা, ধরা যাক 3 আর 7, এটাকে তুমি 7ই বলবে, এটাকে তুমি 3ই বলবে। একে ভুল করে 5 বলবে না বা একে ভুল করে 9 বলবে না, কারণ এই চেহারাগুলো তোমার চেনা। এদের মুখ দেখেই তুমি বুঝতে পারছো এটা 3, এটা 7। তাহলে এটাই এদের প্রকৃত মান। 3-এর প্রকৃত মান 3, 7-এর প্রকৃত মান 7। কথা বোঝাতে পারলাম? এবারে চলে আসি প্লেস ভ্যালুতে। আমি দুটো সংখ্যা লিখছি, তার আগে প্লেস ভ্যালুর বাংলাটা বলে দিই, সেটা হচ্ছে স্থানীয় মান। এখানে লিখলাম 471 আর 207। তুমি দুটো ক্ষেত্রেই 7 দেখতে পাচ্ছ, একবার 7 আছে এখানে, একবার 7 আছে এখানে। এইখানে 7 তার প্রকৃত মান 7, এখানে 7 তার প্রকৃত মান 7, অর্থাৎ ফেস ভ্যালু বদলায়নি, কিন্তু পজিশন বদলে গেছে। আগে এই 7 ছিল দশকের ঘরে, এখন এই 7 চলে এসেছে এককের ঘরে। তাহলে যখন 7 দশকের ঘরে ছিল তার মানে 7টা 10 ছিল, তাহলে 7-এর মোট পাওয়ার কত ছিল, অর্থাৎ 7-এর ক্ষমতা কত ছিল? তুমি বললে 7টা 10 মানে তারা মিলে হলো 70। আমি বললাম একদম ঠিক। আর এখানে 7 আছে একটা, তাই 7 গুণ 1, অর্থাৎ এর ক্ষমতা কম। এই পাওয়ার আবার টু দি পাওয়ারের সাথে গুলিও না, কিন্তু আমি সেই পাওয়ার বলিনি, আমি ক্ষমতা বলেছি। তাহলে এই 7 দুর্বল, কারণ এর মান 7 স্থানীয় মান। এর স্থান যেহেতু একক ঘেঁষা তাই এর মান কম, আর এ যেহেতু দশকের স্থানে রয়েছে এর মান বেশি। তাহলে স্থানীয় মানটা বদলে বদলে যেতে পারে,
ফেস ভ্যালু বা প্রকৃত মান বদলাবে না। স্থানীয় মানও বের করার সহজ উপায় হচ্ছে, তোমাকে যদি এরকম একটা সংখ্যা দিয়ে বলে 5324, এখানে 3 এর স্থানীয় মান বের করো, প্রকৃত মান তো 3, তুমি সহজেই বলবে 3টে 100 আছে, তাহলে 3 গুণ 100 অর্থাৎ 300। এটা আরও সহজে বলা যায়, তোমাকে যেটার স্থানীয় মান বের করতে দেওয়া আছে তারপরে আর কতগুলো ঘর ছিল, তুমি বললে 2টো ঘর ছিল, একটা 2 একটা 4, আমি বলবো ততগুলোই শূন্য বসিয়ে দাও, তাহলে 300। তাহলে লাস্ট একটা তোমরা ট্রায়াল দেবে। ধরা যাক আমি বললাম 4 5 6 9 8 3, অনেক বড় একটা সংখ্যা দিয়ে দিয়েছি, তাতে 6-এর স্থানীয় মান কত? তুমি বললে এ তো 1 সেকেন্ডের কাজ। 6 লিখবো, 6-এর পরে কটা ঘর ফাঁকা আছে? তুমি বললে ভর্তি আছে 3টে ঘর, তাহলে 6টার পরে 3টে শূন্য দিয়ে দেবো, 6000 হয়ে যাবে আমার স্থানীয় মান। তাহলে এই হচ্ছে আমার স্থানীয় মান প্রকৃত মানের গল্প। এটার উপরে আমরা কিছু অঙ্ক করতে পারি। In the number 78639, what is the place value of digit 3? বলছে এই সংখ্যাটায় 3-এর প্লেস ভ্যালু বা স্থানীয় মান কত? আমরা তো জানি, এক্ষুনি করলাম 3, তারপরে ক ঘর আছে? তুমি বললে 1 ঘর, তাহলে একটা শূন্য, তাহলে 30 হবে আমার উত্তর। সহজ না? আরেকটা করি। Find the difference between the place value and face value of 6 in the number 856973. এই সংখ্যাটাতে 6-এর প্রকৃত মান আর স্থানীয় মান এদের পার্থক্য বের করতে বলেছে। 6-এর ফেস ভ্যালু কত? তুমি বলবে 6-এর ফেস ভ্যালু সবসময়ই 6। পার্টিকুলার এই জায়গায় 6-এর প্লেস ভ্যালু কত? তুমি বললে 6-এর পরে আমি দেখতে পাচ্ছি 3টে ডিজিট আছে, তাহলে 6 লিখে 3টে শূন্য লিখব, এটা হবে আমার প্লেস ভ্যালু বা স্থানীয় মান। তাহলে এদের তফাৎ কত? 6000 থেকে 6 কম কত হবে? তুমি বলবে 5994, এইটা হবে আমাদের উত্তর। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি খুব ভালোভাবে। আজকের শেষ প্রশ্ন, ইন দ্য নাম্বার 3528, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু অফ 2? তাহলে এই যে সংখ্যাটা আছে তাতে 2-এর প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর যোগফল জানতে চেয়েছে। 2-এর ফেস ভ্যালু হচ্ছে 2, আর প্লেস ভ্যালু এখানে কত? তুমি বললে 2, তারপরে একটা ডিজিট, তাহলে 20, তাহলে সব মিলিয়ে এদের সাম কত? 22। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আশা করি সবাই খুব ভালোভাবে বুঝলে। দেখতে থাকো, আমরা নিশ্চয়ই আরও অনেক কনসেপ্ট খুব সহজে বোঝার চেষ্টা করব, শুধু তোমাদের কোঅপারেশন লাগবে। ভালো থেকো, খুব ভালো হবে দেখো।